একটা ঘটনা জানবেন, ঘটনা কেন, গল্প। প্রত্যেকদিন একেবারে খুব সিরিয়াসলি তেড়ে ফুড়ে প্রশ্নের পাঞ্চ করতে, এটা এটা জায়গা থেকে একটু সরে বরং একটা গল্প বলি, যে গল্পটা আপনারা প্রত্যেকে জানেন। আপনারা কেন, গ্রামে গঞ্জের যারা গরিব গুরব মানুষ, যারা ধরুন নানান রকম কাজে কর্মে চাষবাস ইত্যাদি করেন, তারা গল্পটা জানেন। কিন্তু গল্পটা দিয়ে না শুরু করলে কিন্তু অনুষ্ঠানটা জমজমাট ব্যাপারটা থাকবে না। আপনাদের নিশ্চয়ই জানেন যে একটা চাষি একটা হাঁস খুঁজে পাবে, খুব গরিব চাষি। তো সেই হাঁসটাকে সে বাড়িতে নিয়ে আসবে, এবং তাকে নাকি ঈশ্বর বলেছিল যে এই হাঁসটাকে তুমি লালন পালন করো, কয়েকদিন বাদে থেকে প্রত্যেকদিন তোমাকে একটা করে সোনার ডিম দেবে। তার চাষি তো খুব খুশি। সে প্রত্যেকদিন সকালবেলা উঠছে, দেখছে একটা করে সোনার ডিম। সোনার ডিমটা গিয়ে সে বাজারে বিক্রি করছে, বেশ কিছু টাকা পয়সা আনছে আর রাখছে। এইটা করতে 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 মাস গেল, বছর গেল। সে ভাবছে যে বাহ, আমার তো বেশ দিব্যি চলেছে, আমি হয়তো বিরাট বড় লোক হইনি, কিন্তু এখন সচ্ছল অবস্থা হয়েছে। আমি আরো জমি জমা কিনতে পেরেছি, আরো কিছু জিনিসপত্র যেগুলো আমার পক্ষে, দরিদ্র চাষি, আমার পক্ষে কেনা সম্ভব ছিল না, সেগুলো এখন করতে পেরেছি। এই ভেবে টেবে সে তো খুব পরমানন্দে আছে। এমন সময়, এবং চাষির থেকে চাষির বউ কিন্তু আরো বেশি উৎসাহী ছিল। সে বললো যে দেখো, এই ডিমগুলো আমার কাছে দাও, আমি বিক্রি করে দিই। চাষির খুব লোভ হলো। সে দেখলো, আরে আমি যদি একসাথে সবগুলো ডিম এই হাঁসের পেটটা থেকে কেটে বার করতে পারি, তাহলে আমি তো এই এলাকাটা কিনে ফেলতে পারবো। শুধু শুধু প্রত্যেকদিন একটা করে ডিম বের করার দরকারটা কি আছে। এই বলে সে হাঁসের পেটটা ক্যাচাং করে কাটলো। কাটার সঙ্গে সঙ্গে হাঁসটা মরে গেল এবং তার ডিম লটকা হয়ে গেল। কেন গল্পটা বললাম? কারণ অনুষ্ঠানের নাম আপনারা দেখেছেন, ব্র্যান্ড মমতা। এই যে একটা ব্র্যান্ড ইমেজ, যে ব্র্যান্ড ইমেজে মমতা আজকে অবিস্মরণীয় হয়ে রয়েছে। কি সেই ব্র্যান্ড ইমেজ? সেই ব্র্যান্ড ইমেজের জায়গা থেকে বলবো মমতার পাঞ্চ। সুপ্রভাত, স্বাগতম, আসসালাম আলাইকুম। এতক্ষণ একটা গল্প বলছিলাম, যে একটা হাঁসের পেট কেটে সমস্ত ডিমগুলো বার করতে গিয়ে বোকা চাষিটা সর্বনাশ করলো। তো এই গল্প তো প্রত্যেকের জানা। সেই গল্পটা জানার পর থেকে আমাদের দেশে গরিব গুরব মানুষরা, মানে প্রত্যেকেরই লোভ রয়েছে, আমার কি আর লোভ নেই? আমার ভীষণ দেশি মুরগি খাওয়ার লোভ। এছাড়া খুব যে একটা লোভ টোভ আছে তা না, সাধারণ স্বাভাবিক জীবনযাত্রা করতে আমার ভালো লাগে। এরকম এক একজনের এক একটা লোভ থাকে। তো এই চাষির গল্পটার জায়গাটা থেকে কেন বললাম কথাটা, যে ব্র্যান্ড মমতা একটা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন না, এই তো আমি ফেসবুক খুলে দেখছি যে তিনি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি তিনি করলেন। হঠাৎ করে তিনি জাগ দিয়ে উঠে এই সপ্তাহের গোড়ার দিকে তিনি অনেকগুলো আরো ছাড় দিলেন জনগণের উদ্দেশ্যে। মিটিং করে জানালেন, যেমন লক্ষ্মীর ভান্ডার ছিল, তেমন বাংলার বাড়ি, এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে সঞ্চার সাথী মুঠোয়, মানে অ্যাপ সিস্টেম করে দিলেন। তার মধ্যে রয়েছে যে SMS বা বিভিন্ন কাজ মাধ্যমে এই তারা সঞ্চার সাথী ইত্যাদি ইত্যাদি এগুলো করতে পারবে। এই যে যেটা দেখতে পাচ্ছে, ফলে এটাতে মানুষের আরো সুবিধা হলো, এবং তার সঙ্গে তো যে টাকা পয়সাটা দেবেন সেটা তো রয়েছেই। এবারে মস্ত বড় কথাটা হচ্ছে যে আপনারা খুব ঠান্ডা মাথায় আপনাদের কাছে বিচারের ব্যবস্থা করছে। প্রত্যেকে কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আজকে আপনারা বিচারক। কেন ব্র্যান্ড মমতা? মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনের আগে যে ঘোষণাটি করলেন, সেটা হচ্ছে দরিদ্র গরিব গুরব আমাদের রাজ্যের যে মহিলারা রয়েছে, যাদের হাতে টাকাটা পর্যন্ত নেই, চাষবাস করে তাদের স্বামীরা যে অর্থ রোজগার করে আনে, সেই অর্থ রোজগার থেকে তার স্ত্রীদের দেওয়ার মতন কিচ্ছু নেই। কাজেই সেই মেয়েরা কোনো কিছু খরচ করতে পারে না। তিনি তৈরি করলেন লক্ষ্মীর ভান্ডার, এবং প্রত্যেক মাসে তখন 500 টাকা করে দেওয়া। তারপরে সেটা বেড়ে গিয়ে 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা কার নামে যেত? মহিলাদের নামে। লক্ষ্মী, গৃহলক্ষ্মী বলতে যিনি গৃহবধূ,
তার নামে। এছাড়া যেগুলো করেছেন সেগুলো তো ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এটাতে কি অ্যাডভান্টেজ হলো? সে মহিলার হয়তো কিছু কেনার থাকতে পারে, কিছু প্রয়োজন থাকতে পারে, এই যে লক্ষ্মীর ভান্ডার আপনারা দেখছেন, বা তার হাজবেন্ডকে হয়তো কিছু একটা গিফট দেবেন, বা কিছু একটা ভালো মন্দ রান্না করবেন। হাজারটা টাকা কিন্তু উড়িয়ে দেওয়ার মতন না একটা গরিব বাড়িতে। আপনারা জানেন না গ্রামে গঞ্জে কিভাবে থাকে মানুষ। তো এই 1000 টাকাটা যে দিলেন, এটা কয়েকশো কোটি টাকা তিনি কিন্তু প্রতি মাসে দিতে আরম্ভ করবেন। এবং আপনারা জানবেন যে এই টাকাটা কিন্তু এই মহিলারা বাড়ির ঘরের মধ্যে রেখে দিল না, তারা কিন্তু খরচা করলো, এবং খরচা করলো তার সুযোগ সুবিধা মতন নানান রকম। তো এই মশলারা, এই যে ছবিটা আগে দেখলেন, এরা এটার প্রতিবাদ করলো, লক্ষ্মীর ভান্ডার অমুক তমুক, এই যে এই নব্য বিজেপির মাল মশলারা, এরা খুব প্রতিবাদ, এই মমতা কোথা থেকে টাকা পাচ্ছে। বেকুবগুলো জানেও না দিস ইজ ইকোনমিক্স, যেটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন। ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নোবেল লরিয়েট, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি বলে গিয়েছিলেন যে আমাদের দেশে নরেন্দ্র মোদী সিস্টেমে চলবে না, চলতে পারে না। জিনিসপত্র বিক্রি বাট্টা যেদিন থেকে সাধারণ গরিব মানুষ করতে পারবে, সেদিন থেকে বিক্রি বাড়বে। সারা দেশের কথা গুলি মারুন, তো আমাদের রাজ্যে সেই বিক্রি বাট্টাটা গরিবরা করতে শুরু করলো। এবার খেলাটা দেখুন, হই হই করে মমতা সমস্ত মহিলাদের ভোট পেলেন, বিরাট ভোট পেলেন, 215টি আসন তিনি পেলেন। এটা একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল। লোকে বুঝলো, আরে মানুষকে কিছু না দিলে তো পাওয়া যাবে না। এর এই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি নোবেল লরিয়েট, তিনি বললেন যে এই হচ্ছে কি সিস্টেম। একটা ইকোনমিক্সের একটা ব্র্যান্ড তৈরি করে ফেললেন মমতা। গল্পের মতন করে বলছি, তারপরে আসল গল্পে ঢুকবো। তো এটাকে প্রথম নকল করলো কিন্তু মহারাষ্ট্র, এটাকে নকল করলো তারপরে এক এক করে অন্যান্য রাজ্য, যে টাকা দাও টাকা দাও টাকা দাও। এই টাকা দেওয়ার গল্পটা যে মুহূর্তে তৈরি হলো, সেই মুহূর্তে কিন্তু ভোটটা তারা পেতে আরম্ভ করলো। এবার আমি কেন হাসের গল্পটা বলছি, হাসের গল্পটা বলে বিরতিতে যাব, তারপর অন্য গল্পে ঢুকবো। দেখুন কি হলো। প্রথম কথাটা হচ্ছে গুজরাট, সেখানে তো দান খয়রাতের জায়গা একটুখানি দেওয়া ছিল, এরকম ভাবে না, অন্যভাবে। আচ্ছা চলুন, এরপরে দানটা কে করলো? এরপরে দানটা করলো হরিয়ানা, বললো যে আমরা এত টাকা দেবো, মাস গেলে এতগুলো করে টাকা দেবো। এক একটার এক এক রকম নাম দিল তারা, যেমন মধ্যপ্রদেশে একটা নাম রয়েছে, সেইভাবে তারা জিতে এলো, বিরাট ভোট পেল মধ্যপ্রদেশে। এবং তারপরে তারা মহারাষ্ট্রে একই গেম বললো যে আমরা মাস গেলে এতগুলো করে টাকা দেবো। আবার তারা ভোট পেল এবং তারাই আবার ফিরে এলো। শেষ গেমটা খেললো তারা বিহারে, একসাথে 10,000 টাকা করে দেবো, এবং একসাথে 10,000 টাকা করে দেওয়ার এই যে লোভ বলবো না, এই যে একটা প্রাপ্তি, এটাতে করে 71% মহিলা ভোট দিল। কাজে কাজে বিহার জিতল, যে প্রবীরবাবু বলেছিলেন। যদিও জোচ্চোরামি হয়েছে, আজকেও আমি বলবো জোচ্চোরামি হয়েছে, 3 লক্ষ বাইরের ভোটার এসে ভোট দিয়েছে। কিন্তু এটা না হলেও নীতিশ কুমার জিততেন, কারণ নীতিশ কুমার নিজের মুখে বলেছিলেন যে আমি 10,000 টাকা করে দেবো, এবং অনেকের ব্যাংকে সে টাকাটা জমাও হয়ে গেছে। ব্র্যান্ড টাকার এই আমাদের লক্ষ্মীর ভান্ডার। এইবারে হচ্ছে কি মস্ত বড় প্রশ্ন, যে এবার নির্বাচনে কি হতে চলেছে। সেকেন্ড পার্টে বলবো বিরতির পর, কিন্তু তার আগে জানাই যে ইতিমধ্যে ব্যাপারটা ভাবনার জায়গা তৈরি হয়ে গেছে। বিজেপি ভাবছে যে আমরা যদি প্রতিশ্রুতি দিই 1,500 টাকা করে দেব, তাহলে মমতার জায়গায় আমাকে ভোটটা দেবে। তখন অনেকেই বললেন যে না, ওইভাবে বলা হবে না, তোমরা বরং বলো যে লক্ষ্মীর ভান্ডার ফান্ডার হাটান, আমরা একবারে তোমাদের 10,000 টাকা করে দেবো। তোমরা তো 1,000 টাকা করে মাসে পাও, একবারে 10,000 টাকা পেয়ে গেলে মন্দ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা খেয়াল করে দেখুন, তিনি কি বললেন, যে আমি 12,000 টাকা দিচ্ছি বছরে, ওরা দেবে একসাথে 10,000 টাকা। এটা একটা জনগণের মধ্যে একটা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি তো পার্ট পার্ট করে তোমাদেরকে একেবারেই 12,000 টাকা দিচ্ছি, পার্ট পার্ট করে, যাতে করে তোমরা সিস্টেমেটিক্যালি খরচ করো। তো ওরা একবারে দিয়ে দিচ্ছে, এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যে তুমি এখনো ক্ষমতায় নেই, তুমি প্রতিশ্রুতি দিচ্ছ, আর আমি এক্সিস্টিং মুখ্যমন্ত্রী হিসেবে তোমার হাতে টাকাটা তুলে দিচ্ছি। অর্থাৎ তুমি ক্ষমতায় না থেকে তুমি বলছো যে আমি যদি ক্ষমতায় আসি, তাহলে আমি তোমাদের 10,000 টাকা করে দেব, এবং আমি যদি ক্ষমতায় আসি
তাহলে 10,000 টাকা যদি না দিই তো মাসে আমি 1,500 টাকা করে দেবো। চলে আসুন হাঁসের গল্প। কি হাঁসের গল্প ছিল? যে ভাই তুমি প্রতিদিন একটা করে হাঁসের ডিম পাবে, এই সোনার ডিম পাবে। তা সেই সোনার ডিমটার লোভে কি করলো, ঘ্যাচাং করে তার পেটটা কেটে সমস্ত ডিম বার করতে গিয়ে কাঁচকলা মিলল এবং অতি লোভে তাঁতি নষ্ট, সে গেল ভোগে। এবার আমার কথাটা হচ্ছে, আমি না গ্রামে গঞ্জের বা বাড়িতে যে কাজের মাসি বা কাজের দিদি যারা আসে তাদের সঙ্গে কথা বলি, ভীষণ কথা বলি, বা রাস্তায় বেরোলাম একটু চা খেলাম কোথাও দাঁড়িয়ে, বিশেষ করে সল্টলেক বা বিভিন্ন জায়গাতে বহু দোকানপাট রয়েছে। তো তাদের যাকেই জিজ্ঞেস করি যে আচ্ছা আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান? বলে হ্যাঁ পাই তো। তা আমি বললাম, এই রিসেন্টলি আমি টেস্ট করলাম, এটা প্রবীরবাবুই বলেছিল যে এটা সার্ভে করবেন তো দাদা কি অবস্থা। এই রিসেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় অন্য প্রতিশ্রুতিগুলোর পরে আমি দেখলাম হিন্দু মুসলমান বলে না, জেনারেল লোক, তাদেরকে বললাম যে আচ্ছা আপনারা যে প্রতি মাসে 1,000 টাকা করে পান, তো এরা তো বলছে একসাথে 10,000 টাকা দেবে বিজেপি, তাই ওদেরকে ক্ষমতায় আনুন। ভারী সুন্দর বললেন এক ভদ্রমহিলা, সাবিত্রী না কি নাম, ঘুগনির দোকান, ঘুগনি হাজবেন্ড চা আর ঘুগনি ওই কর্তাগিন্নি মানে বিক্রি করে। তো মহিলা ওই 1,000 টাকাটা পেলে কখনো কখনো একটুখানি ব্যবসাটা বাড়িয়ে নিচ্ছে। তো উনি বললেন যে ওরা ক্ষমতায় নেই, সুতরাং ওরা ক্ষমতায় কবে আসবে বলে আমি মমতাকে ভোটটা দিলাম না, এবং ওরা যে ক্ষমতায় এসে আমাদেরকে দেবে তার গ্যারেন্টিটা কোথায়? এমনি পাগলা ছাগলা লোক, এই যে ছবিটা দেখালাম, যে এই যে ছবিটা দেখলেন কতগুলো আগলা পাগলার, আগলা পাগলা না মানে এদের লিডার আর কি। আর তার সঙ্গে ওই যে এক ঝাঁক ছবি দেখলেন, তার মধ্যে একটি পুরুষ থেকে মহিলা হওয়া একটি মেয়ে, সে অসুস্থ হয়ে পড়েছে, সে নানান রকম মানে অপারেশন টপারেশন করে, নোংরা কথা দীপঙ্কর না কি না, এই যে দীপঙ্করকেও নিয়েছে দলে, সে বলছে আমি সেক্স করব, অমুকের সঙ্গে সেক্স করবো, এসে সেক্স ফেক্স করতে গিয়ে মায়ের ভোগে গেছে, হাসপাতালে ভর্তি, নাকে নল লাগানো রয়েছে। এমনি সেক্স চেঞ্জ করলে, অপারেশন করলে একটা মস্ত বড় ক্ষতি হয়, এবং সেই ক্ষতিটার নানান রকম ওষুধ বিশুদ ইত্যাদির ব্যাড রিয়াকশন, যেটা আমরা কিন্তু বিখ্যাত একজন পরিচালক, তিনি মহিলা হতে চেয়েছিলেন এবং তার জন্য তিনি ওষুধ বিশুদ এবং ছুরিকাচির কিছু ব্যবহারের জন্য বেশি দিন বাঁচেননি, মারা গেছে। আপনারা জানেন যে বিখ্যাত গায়ক যিনি মহিলা থেকে পুরুষ হয়েছিলেন, আপনারা তো নামটা বলছি না কারণ সমস্যা রয়েছে, তো তিনিও কিন্তু বেশি দিন বাঁচেননি। এই অপারেট করে সেক্স চেঞ্জ করলে কিন্তু কিছু ট্রাবল হয় এবং সেই ট্রাবলটা সহ্য করে তারা বেশি দিন বাঁচে না। এই মেয়েটিও সেই কারবারের মধ্যে পড়ছে কিনা আমি জানি না, এটা মেডিকেল অরিন্দম বিশ্বাস যদি বলেন ভালো হয়। তো তারা পরিষ্কার একটি বার্তা দিচ্ছে ব্র্যান্ড মমতাতে, যে সারা ভারতবর্ষ আজকে যারা যারা, খেয়াল করে দেখুন, যারা যারা ক্ষমতায় ছিল, অর্থাৎ মধ্যপ্রদেশে ক্ষমতায় ছিল বিজেপি, তারা প্রমিস করে যে টাকা দেবো, টাকা দিচ্ছে, তারাই আবার ক্ষমতায় ফিরে এসছে। মহারাষ্ট্রে ক্ষমতায় ছিল বিজেপি এন্ড অ্যালাইজ, তারা টাকা দেবো প্রমিস করেছে, তারাই এবার ফিরে এসছে। হরিয়ানা তো তাই, মানে যে যে জায়গায়, এবং বিহারও তাই, যারা যারা ক্ষমতায় রয়েছে তাদের প্রতিশ্রুতিটা সাধারণত সাধারণ জনগণ গ্রহণ করে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা গ্রহণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো কিছু বাড়িয়ে দিয়েছে। তো দাঁড়ালো যেটা, যে ব্র্যান্ড মমতাতে মহিলারা পাবেন এবং মহিলারা ওই 1,000 টাকাতেই খুশি এবং সুখী, তারা আর অতিরিক্ত চান না। এরপরে যেটা বলবো সেটা ভয়ঙ্কর গল্প। আগের দিন বলেছিলাম না যে একটি গল্প আমার হাতে তথ্য আসলে বলবো, মমতার বিরুদ্ধে যে কনস্পিরেসির জায়গা তৈরি হচ্ছে। দেখুন, সারে কোনো ফায়দা নেই, এবং তারপরে যাদের উপর দায়িত্ব তাদের উপর ভরসা নেই। এই ঘটনাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো খানিকটা ইমেজে এগিয়ে দিচ্ছে আগামী নির্বাচনে বিরাটভাবে জয়ের দিকে। কেন বলবো, কেউ পালাবেন না, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, সঙ্গে থাকবেন আমাদের। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal.
Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal. ফিরলাম বিরতির পর। এইবারে জমজমাট গল্পগুলো বলি। পার্ট নাম্বার 1, লক্ষ্মীর ভান্ডার সাকসেস। মহিলারা ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। টোটাল মহিলা ভোট যা আছে সেই মহিলা ভোটের অন্তত 80% মমতা বন্দ্যোপাধ্যায় ফের পাবেন, গ্যারেন্টেড। আবার স্বামীর চাপে পড়ে কি দেবে কি না দেবে। দেখুন কি বুদ্ধি করে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, লক্ষ্মীর ভান্ডার বলে মহিলাদের হাতে টাকাটা দিচ্ছে। এবার একসাথে মহিলারা ভাবছে কি, একসাথে যদি 10,000 টাকা হাতে পাই, আমার হাজবেন্ড এসে কেড়ে নিয়ে চলে যাবে, বলে জমি কিনবো বা ফসল কিনবো। বাবা দরকার নেই 10,000 টাকা, আমার কর্তা এসে তুলে নিয়ে যাবে, তার থেকে আমার 1,000 টাকা ভালো, ওটাতে হাত দেয় না। গল্পগুলো দেখুন, অযৌক্তিক কথা বললে লিখবেন যে আপনি যুক্তিহীন কথা বলছেন। এইবারে বলি মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পার্ট 2। সমস্ত ইউটিউব চ্যানেল যারা মোটামুটি বিজেপির পারলে জুতোটা পর্যন্ত চেটে দিয়ে আসে, কতগুলো আছে না শান্তির ছেলে, পর 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 তারা বলে চলেছে এই হোগা ওই হোগা, এইসব বলেছিল। কিন্তু যে স্যার মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যখন শুরু হলো, এখন গালিগালাজ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধ করছে তারা, যে এটা কি করলো এরা, স্যার এনে আরো তো 12টা বাজলো, এই বিজেপি আরো মরবে। যত বিজেপির সমর্থক ছিল তারা পরিষ্কার বলছে। এবং শুধু তাই নয়, টাকলা চক্রবর্তী কে আছে, বিশু 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 পাগলা, এ পাগলা বিশু পাগলা, এ পাগলা দেখতে হবে বলে যাকে আওয়াজ মানে, সে বিশু পাগলারা কাঁদছে হাউ হাউ করে, কি করলো এটা, এটা কি করলো। সুমন চ্যাটুর্জে বলছে এইরকম সর্বনাশ কেউ করে? হ্যাঁ, সুমন চ্যাটুর্জে তো মহাপণ্ডিত, বলছে এরকম সর্বনাশ করে নিজেদের পায়ে কুড়ুল মারলো। এই স্যার করে কি করলো, সমস্ত 2 নম্বরই করে ছেড়ে দিল। এই বিএলএ যারা রয়েছে, বিএলএরা গিয়ে, বিএলএ মানে পার্টির লোকরা আর কি, তারা জোর জবরদস্তি করে সমস্ত আলি জালি সব লোক রেখে গেছে। আর মুসলিমদের নাম কাটা গেছে 1200 থেকে 1400, যা আমি আগেই বলেছিলাম। ফলে বিজেপি কাত, এবং তার সঙ্গে সঙ্গে যাদের নাম কাটা যাচ্ছে তাদের ম্যাক্সিমামটাই, মানে এখনো পর্যন্ত অ্যাজ অন ডেট, আজ শুক্রবার সকালবেলা অব্দি যত নাম কাটা গেছে তাদের বেশিরভাগটাই হচ্ছে গিয়ে কিন্তু ওই মতুয়া বা এদের। ফলে বিজেপির অনেকগুলো আসন, অন্তত 26টা আসন কোয়েশ্চেনিং এ চলে গেছে, 26টা আসন প্রশ্নে চলে যাচ্ছে। পার্ট নাম্বার 3, অত্যন্ত বার বেড়েছিল, যেটা প্রবিদ্যা গতকাল রাত্রিবেলা করেছেন, সেটা হচ্ছে হুমায়ুন কবির। এ ডেফিনিট করে বিজেপির বা গেরুয়াপন্থীদের কাছ থেকে বিপুল টাকা পেয়েছে, যে তুমি ডিস্টার্ব করো এবং তুমি বলো যে আমি মসজিদ করব, এবং মসজিদ করব বলে একটা হুজ্জুতি করো, তারপরে দুটো হিন্দু মুসলমানদের ঝামেলা লাগবে, তার ফায়দা আমি তুলে নিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে গেরুয়াপন্থীদের, এই বেটাকে প্রচুর টাকা দিয়েছে, প্রচুর টাকা দিয়েছে এটাকে, এটাকে প্রচুর টাকা দিয়েছে, এবং টাকা খেয়ে এ এখন ওই মসজিদ করবো বলছে। এবার মসজিদ করতে গেলে অটোমেটিক্যালি হিন্দুদের সঙ্গে একটা ঝামেলা লাগবে। ফলে এই হুমায়ুন কবিরের ধারে কাছে থাকা হিন্দুরা ভাববে যে এটা একটা নতুন উৎপাত। চিন্তা করুন, এটা দুটো ধর্মের মধ্যে কিরকম ঝামেলা পাকাবার ধান্দা। আবার যদি এই মসজিদ নামক ভিত্তিটাকে ভেঙে দেওয়া যায়, তখন আবার মুসলমানরা চড়বে। ফলে এইরকম একটা গেম খেলেছে একে দিয়ে। কিন্তু বিশ্বাস করুন, আমি তো মুসলিম কমিউনিটিতে আজকে বড় হয়ে এত দূর অব্দি গেছি, আমার ম্যাক্সিমাম মুসলিম ফ্রেন্ড, তাদের সঙ্গে রায়ন স্যান খাওয়া দাওয়ার ইত্যাদি কেটেছে। এন্টায়ার মুসলিম ফ্যামিলি, যে ঘটনা আবারও বলছি, যে কালকে সেই কলঙ্কিত 6ই ডিসেম্বর যেদিনকে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। নগ্ন নিম্ন রুচির জঘন্যতম কাজ হয়েছে এবং গুন্ডামির চরমে গেছে, এবং ভারতবর্ষের বুকে সব থেকে, স্বাধীন ভারতের সব থেকে নক্কারজনক ঘটনা এটা। স্বাধীন ভারত কেন, সর্বদিক থেকে চিন্তা করে সব থেকে নক্কারজনক ঘটনা এটা, কালো দিন 6 ডিসেম্বর। তো কাজেই এটা বাস্তব যে এই হুমায়ুন কবির একটা ঝামেলা পাকাবার চেষ্টা করে বিজেপির ভোটটাকে বাড়াবার ধান্দা করেছে। অ্যান্ড অ্যাবসলিউটলি থ্যাঙ্কস টু মাই মুসলিম ফ্রেন্ডস, তারা বলেছে যে পেছনে দুটো লাথ মেরে তোকে বের করে দেবো, তুই এখানে এসে ঝামেলা করিস না, ঠান্ডা রাখবার চেষ্টা করুন। আমি আমার মুসলিম বন্ধুদেরকে বলবো এবং হিন্দু বন্ধুদেরও বলবো যে একসাথে মিলেমিশে যেমন আছেন, এসব বাজে হুজ্জুতিতে যাবেন না। আপনারা তো জানেন যে এইটা করে ও প্র্যাকটিক্যালি বিজেপির হাত শক্ত করছে, এবং
মুসলিম বন্ধুরা আপনারা বুঝবার চেষ্টা করুন যে আপনারা যেমন ওই আইএসএফ কে পাত্তা দেননি, তেমন একেও পাত্তা দেবেন না, কারণ আপনাদের ভোট ভাগাভাগি হলে কিন্তু বিজেপির সুবিধা, এইটুকু বলতে পারি। বাকি আপনাদের চিন্তা ভাবনা। এটা গেল পার্ট 1। যেটা বলবো বলেছিলাম, প্রমিতা বলেছেন খানিকটা, যে কেন্দ্রীয় স্তরে আরএসএস এর থেকে, দেখুন সূত্র মারফত খবর পেয়েছি, সূত্রর কথা আমি সাংবাদিক বলতে পারি, আরএসএস এর পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, নব্য বিজেপি যারা, অর্থাৎ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্যরা, এদের ব্যবহার খারাপ, এদের কাণ্ড কারখানা খারাপ, এবং এরা মানুষের সঙ্গে মিশতে পারে না, উল্টো পাল্টা কথা বলছেন, এতে আমাদের আরো ভোট কমছে। কার্যত শুভেন্দু অধিকারীর ডানা ছাঁটাই হয়েছে। শুভেন্দু অধিকারী এবং তার লোকজনকে বলা হয়েছে প্রেসের সামনে বেশি ভ্যাজ ভ্যাজ করবেন না, তোমাদের কোনো দায়িত্ব থাকছে না। যারা আরএসএস করা বিজেপি তাদেরকে ফ্রন্ট লাইনে, এই তো গতকাল দেখলাম রাহুল সিনহা পর্যন্ত প্রেস মিট করছে, এর ডানা ছাঁটা হয়েছে। আরো ভয়ঙ্কর কথা শুনবেন, যেটার জন্য তো আপনারা অপেক্ষা করছেন, যে আমরা তো সবাই জানি, কেন্দ্রীয় স্তরে আরএসএস না থাকলে বিহারের ভোট জিততে পারতো না বিজেপি। তারা ক্ষমতা সম্পূর্ণ হাতে নিয়ে নিয়েছে, এবং তারা পরিষ্কারভাবে নরেন্দ্র মোদীকে জানিয়েছে যে আপনি তো আমাদের ফেস, আপনি তো আসল লোক, আপনি তো প্রধানমন্ত্রী, আপনার পপুলারিটির ধারে কাছে তো কেউ নেই। আরএসএস জানিয়েছে নরেন্দ্র মোদীকে, আপনি এত বেশি জনসভা টভা করবেন না, যত কম যাবেন ততই ভালো, আপনাকে আমরা প্রয়োজনে ব্যবহার করব। খেয়াল করে দেখুন, নরেন্দ্র মোদী মাত্র 7টা না 8টা জনসভা করেছে বিহারে, আর পশ্চিমবঙ্গে করেছিল কটা? 60-65টা। তো কেন এটা বলেছে যে আপনি বেশি মুখ দেখালে আমাদেরই ক্ষতি, এটা বলেনি, শুধু বলেছে আপনি বেশি নিজেকে মুখ দেখাবেন না, আপনি প্রধানমন্ত্রীর মতন থাকুন, মাঝে মাঝে যাবেন, 2-1টা মিটিং করবেন, ব্যাস, দ্যাটস অল, ফিল্ড ওয়ার্ক আমরা করবো, এটা আরএসএস বলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা অমিত শাহকেও কিন্তু ডাউন করেছে, খবরটা ভেতর থেকে নিয়ে দেখতে পারেন, যে তুমি খুব লাফাচ্ছ, তোমার কারবারে আমাদের আরো 12টা বাজছে। আগের দিন তো বলবো বলেছিলাম, এদের দুজনকে ডাউনে রাখা হয়েছে। টোটাল কন্ট্রোলটা কিন্তু সারা ভারতবর্ষের ক্ষেত্রে আরএসএস এর হাতে। সেটা মমতার কাছে রিস্কের ব্যাপারও বটে, কিন্তু আপনাদেরকে বলি, আরএসএস এমন কথা বলেছে যে মমতার যে একটা অস্বাভাবিক জনপ্রিয়তা, সেরকম ধরনের একটি মুখ দরকার, যা এই মুহূর্তে বিজেপির হাতে নেই। অলদো উই উইল ট্রাই, আর কবে করবেন ভাই, উই উইল ট্রাই কবে করবেন ভাই, হাতে আর মাত্র 6টি মাস রয়েছে, মানে 6 মাস বাদে এর মধ্যে মন্ত্রিসভা হয়ে গেছে। আজকে ডিসেম্বরে দাঁড়িয়ে বলছি, মন্ত্রিসভা হয়ে গেছে। ফলে আপনাদেরকে ইন অ্যাডভান্স জানিয়ে দিই যে প্রবল চাপে রয়েছে শুভেন্দু অ্যান্ড ব্যাটলিয়ান, প্রবল চাপে রয়েছে অমিত শাহ অ্যান্ড এটসেট্রাস। তার কারণ তারা প্রপারলি দলের ভালো কিছু করতে না পারুক 12টা বাজাচ্ছে, এবং একই সাথে ব্র্যান্ড মমতার ইমেজের যেই কাজগুলো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো তুখার হয়েছে, টেরিফিক হয়েছে, এবং ব্র্যান্ড মমতাতেই আমি জানি না 200 পাবে, 250 পাবে না 300 পাবে, এখনই বলছি না, কারণ এরপর আমরা ফিল্ড ওয়ার্কে নামবো। এবং সবশেষে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই, কারণ কিছু ট্রিকি ম্যাটার আছে, সেগুলো কি আজকে মুখ খুলছি না, কারণ তারপরের দিন তারপরে আমার অনুষ্ঠান আর দেখবেন না, তাই বললো হয়। অভিষেক ব্যানার্জি কিছু ট্রিকি ম্যাটার উনি বাজারে ছাড়ছেন। উনি তো তার নিজের এলাকায় ডায়মন্ড হারবারকে সাজিয়ে দিয়েছেন, কামাল করে রেখে দিয়েছেন ডায়মন্ড হারবারের ওই সমস্ত চিকিৎসালয় ইত্যাদি ইত্যাদি খুলে। ফলে অভিষেক সম্পূর্ণ দায়িত্বটা নিচ্ছেন, কারা ভোটে দাঁড়াবেন বা না দাঁড়াবেন তার একটা প্ল্যানিং ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, আইপ্যাক, অভিষেক ইত্যাদি মিলে। মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব আপত্তি করবেন এমন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের কয়েকজন ক্যান্ডিডেট থাকতেই পারে, কিন্তু ঝকঝকে চকচকে লোকেদের নিয়ে আসা হবে, যাদের ইমেজ খুব একটা ফ্রেশ নয়, ফেয়ার নয়, তাদেরকে এবার বাতিল করা হবে। যুদ্ধ তো হচ্ছেই, তবে যুদ্ধটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 50% এগিয়ে থেকে, 50%, নট 26% or 30%, 50% এগিয়ে থেকে লড়ছেন। 50 পা দূরে রয়েছে বিজেপি, তাদের পক্ষে যুদ্ধটা জেতা একেবারেই অসম্ভব। অনেকটা লাস্ট বলে 6 মারার মতন, মারা কি যায় না? নিশ্চয়ই যায়, কিন্তু বোলারটা যে খুব সাংঘাতিক, এই বোলারটার বলে তো 6 মারা যায় না, কারণ বোলারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ করছি, নমস্কার, আদাব।